রাম রাম পরাভরম দরুভিষ্টিরাধরাম যদিদং চরুদাসরাধা পরাধরনাম রাম নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তার ধর্মনীতি, সমাজনীতি লেখনীর মাধ্যমে সর্বসাধারণের মধ্যে ফুটিয়ে তোলার জন্য প্রকাশ করলেন করাচাবুক নামে এক পাক্ষিক পত্রিকা, যার মাধ্যমে আপামর জনসাধারণের মধ্যে এক আলোড়নের সৃষ্টি হয়, যার প্রভাব তৎকালীন রাজনৈতিক ক্ষেত্রেও দেখা যায়। 1965 সাল থেকে 1993 সাল অবধি প্রকাশিত সমস্ত পত্রিকার একটি শ্রবণ সংস্করণ অর্থাৎ অডিও ভার্সন বিভিন্ন পর্বে বর্তমান ও প্রবীণ প্রজন্মের কাছে উপস্থাপিত করার এক ক্ষুদ্র প্রয়াস। রাম ও নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের করাচাবুক পাঠ। বিষয় মসনদের মহিমা, 16/4/1966। ঠাকুর বলছেন, নববর্ষ, আনন্দের উৎসব, জনসমাগম, খোঁজ গল্প। নববর্ষ এসেছে সত্যি, কিন্তু কিসের আনন্দ, কিসের কোলাহল, কিসের খোঁজ গল্প? কোথা থেকে আনন্দ আসে? পয়লা বৈশাখ সত্যি, কিন্তু কিসের উৎসব, কিসের জনসমাগম? যে দেশের জনমানবের দুঃখে কারোর উৎসবের বিঘ্ন হয় না, সে দেশের মানুষকে মানুষ আখ্যা কি দেওয়া যায়? যে দেশের আনন্দ কোলাহলের আবরণে মানুষের দুঃখ দৈন্যকে ঢেকে রাখা হয়, সে দেশে নববর্ষের উন্মাদনার কি মূল্য আছে? অন্যায়ের বেড়াজালে যেখানে ন্যায়সঙ্গত পথকে জলাঞ্জলি দেওয়া হয়, সেখানে উৎসব বা জনসমাগমই বা কী? কোন পথে আজ দেশের জনসাধারণ চালিত হচ্ছে? জীবজগতে খাদ্য খাদক সম্পর্ক সুপরিচিত। শোনা যায় মানুষের মধ্যেও নাকি নরখাদক শ্রেণী ছিল। আজও শোনা যায় কোনো কোনো জাতির মধ্যে মানুষ হত্যা করার রেওয়াজ আছে। তবে সভ্য জগতের সংস্পর্শে এসে এই অমানুষিক মানুষও তাদের জীবনধারা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। সভ্যতার আবরণে আত্মগোপন করে আজও যারা প্রকারান্তরে এই হত্যালীলা চালিয়ে যাচ্ছে, তাদের কোন শ্রেণীভুক্ত করা যাবে? কোন বিচারকের ন্যায়দণ্ডে তাদের বিচার হবে? কোন নীতির শাসনে তাদের দুর্নীতির প্রায়শ্চিত্ত হবে? এ প্রশ্নের জবাব দেবে কে? জবাবের প্রয়োজন আছে কি? বিচার, প্রায়শ্চিত্ত, ন্যায়, নীতি আজকের জগতে কি অর্থহীন নয়? জগৎ নাকি আজ সভ্যতার মানদণ্ডে অনেক উন্নত। সামন্ত রাজের উগ্র চণ্ডনীতির পরিবর্তে নাকি আজ জগতে সমানাধিকার স্থাপনের বহুল প্রচেষ্টা চলছে। মানুষকে মানুষের পর্যায়ে উন্নীত করার জন্য আজ গণতন্ত্র, সমাজতন্ত্রে রাষ্ট্রগুলি গড়ে তোলা হয়েছে। কিন্তু কোথায় মানুষের দুর্দশা অবসানের ইঙ্গিত? কোথায়? খাদ্য সংকট উপস্থিত হলে জনসংখ্যা বৃদ্ধির দোহাই গিয়ে জনমানবকে শান্ত করা হয়। মূল্য নিয়ন্ত্রণের আশ্বাস দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করা হয়, আর দিনের পর দিন প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হতে থাকে। মজুতদার মুনাফাখোরদের দল পরিস্থিতির সুযোগ নিয়ে কৃত্রিম অভাব অনটন সৃষ্টি করতে থাকে, আর জনসাধারণের দুর্বলতার সুযোগ নিয়ে মূল্যবৃদ্ধি করে চলে, বাজারের দ্রব্য সম্ভারের ঘাটতি বজায় রেখে। শুধু মূল্যবৃদ্ধি করেই এরা সন্তুষ্ট নয়, লোভের বশবর্তী হয়ে শুরু করে ভেজাল দিতে। আজ তাই শুধু মূল্যবৃদ্ধি নয়, ভেজালের পরিমাণও বেড়ে চলেছে অবাধ গতিতে। শুধু খাদ্য সম্ভার নয়, রোগীর পথ্য, ঔষধের ভেতরও ভেজালের বিষ ঢুকে চলেছে, অথচ কোনো প্রতিকার নেই। যে প্রশাসন যন্ত্র জনসাধারণকে লোভী, দুরাচারী, মুনাফাখোর, কালোবাজারি মজুতদারদের হাত থেকে রক্ষা করতে পারে না, সেই প্রশাসন যন্ত্রের সার্থকতা কোথায়?
বিপুল জনসংখ্যার তুলনায় এই দুষ্কৃতিকারীরা তো সংখ্যায় মুষ্টিমেয়, অথচ শাসক মণ্ডলী এদের অবাধ গতি প্রতিহত করতে অক্ষম কেন? তাদের আইনরক্ষা শক্তি, সামরিক শক্তি কোথায়? গণ আন্দোলন নির্মম আঘাতে নিষ্পেষিত করতে তো লাঠি, টিয়ার গ্যাস, গুলি বাধাহীন গতিতে চলে। দুষ্কৃতকারী মুনাফাখোরদের দমন করতে তো একটি বেত্রাঘাতও ব্যবহার করা হয় না। প্রশ্ন আসে, এই দুষ্কৃতকারীদের বেলায় শাসক গোষ্ঠীর দুর্বলতা কেন? তাদের সুপরিচিত চণ্ডনীতির শানিতোষী এদের উপর প্রযোজ্য হয় না কেন? নিরীহ নিরপরাধ নিরস্ত্র জনসাধারণের গৃহে প্রবেশ করে আবাল বৃদ্ধ বনিতার উপর নির্মম দৈহিক অত্যাচার চালাতে তো তাদের একবারও কুণ্ঠিত হতে দেখা যায় না। তবে সত্যিকারের দুষ্কৃতকারী এই মুনাফাখোর মজুদ্দার কালোবাজারিদের সম্বন্ধে তাদের এই অস্বাভাবিক দুর্বলতার উৎস কোথায়? গণতন্ত্র, সমাজতন্ত্র, গণভোটে নির্বাচিত জনপ্রিয় শাসক প্রভৃতি অনেক শ্রুতিমধুর শব্দ শোনা যায় অহরহ, কিন্তু কোথায় গণতন্ত্র, কোথায় সমাজতন্ত্র? গণতন্ত্রের মূল কথা কি সংখ্যাগরিষ্ঠ জনগণের স্বার্থ রক্ষা করা নয়? নির্বাচন প্রথায় তো সংখ্যাগরিষ্ঠর ভোটে নির্বাচিত নেতৃবৃন্দ কি সত্যি সত্যি সংখ্যাগরিষ্ঠদের স্বার্থ রক্ষার দিকে নজর দেন? জনগণের অভাব অভিযোগের দিকে কি তাদের দৃষ্টি পড়ে? বিরোধী পক্ষের নেতৃবৃন্দের কেন জনগণের দুঃখ দুর্দশার প্রতি শাসক গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করতে হয়? কেন তারা নিজেদের সংগঠনের মাধ্যমে দেশের জনসাধারণের সঙ্গে সংযোগ অক্ষুণ্ণ রাখতে অক্ষম? কেন তারা সচেষ্টায় জনগণের অভাব অভিযোগ দূর করতে অগ্রসর হয় না? জনসাধারণকে কেন আন্দোলন শুরু করে শাসকবর্গকে তাদের অভিযোগ জানাতে হয়? বিরোধী পক্ষ তো সংখ্যালঘু, সংসদে তাদের প্রতিবাদ কোলাহল তো শুধু একটা বিরাট পালোয়ানকে আঁচড় কাটার মতো। তবে তাদের এত শক্তি কোথা থেকে এলো যে একটা আন্দোলন করে দেশের বিরাট প্রশাসন যন্ত্রকে বিকল করে দিতে পারে? জনপ্রিয় শাসক মণ্ডলীকে কেন দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবার জন্য সামরিক বাহিনীর সাহায্য নিতে হয়? এই জনপ্রিয়তার সার্থকতা কোথায়? এই জনপ্রিয়তার মূল্য কী? মজুদ্দার, মুনাফাখোর, কালোবাজারিদের উচ্ছেদ সাধন করা কি এতই অসমীচীন যে তাদের স্বার্থ রক্ষার জন্য জনগণের স্বার্থ বলি দিতে হবে? কার দোষে বাংলাদেশের মাটি শিশুর রক্তে প্লাবিত হলো? সত্যিই কি আসুরিক শক্তি প্রয়োগ করবার প্রয়োজন ছিল? শহীদ দিবস উপলক্ষে বিরাট মৌন মিছিল দেশের শহরে শহরে পরিভ্রমণ করল। কই উচ্ছৃঙ্খলতার কোনো আভাসই তো পাওয়া গেল না। শান্ত অহিংস বিরাট জনতা মৌনতার মধ্য দিয়ে জানিয়ে দিল তাদের প্রতিবাদ। শাসক গোষ্ঠীর নির্মম অত্যাচারের বিরুদ্ধে এত বড় শব্দহীন অভিযানও কি ক্ষুব্ধ অভিযোগের নিদর্শন নয়? হিংসাত্মক কোনো আন্দোলনই তো এই মৌন মিছিলের কর্মপদ্ধতি কলুষিত করেনি। তবে কেন জনতার অভিযোগ প্রদর্শনে প্রশাসন যন্ত্র বিক্ষিপ্ত হয়ে ওঠে? কেন তারা নিজেদের অক্ষমতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে? প্রতিবাদ জানাতেই তো শহরে শহরে মিছিল বেরিয়েছিল। তাদের অভাব অভিযোগ শুনে প্রতিকারের ব্যবস্থা করলে কি ক্ষতি হতো? কী প্রয়োজন ছিল পুলিশ মিলিটারি শক্তির খেলা দেখানোর? দেশের শান্তি রক্ষার জন্যই তো জনসাধারণের অর্থে পুলিশ বিভাগ গঠিত হয়েছে। তবে সেই পুলিশকে জনসাধারণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার মধ্যে কি যৌক্তিকতা আছে? অথচ এই পুলিশ বিভাগকে তো জনগণের সুখ সুবিধা বজায় রাখতে সক্রিয় হতে দেখা যায় না। কথায় কথায় সামরিক আইন, সামরিক শক্তি প্রয়োগ করতে শাসক গোষ্ঠী দ্বিধাবোধ করে না। প্রশ্ন হচ্ছে, যে সামরিক শক্তি গঠন করা বহিরাক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, সেই শক্তি শাসক গোষ্ঠীর অক্ষমতা হেতু বিকল অবস্থাকে বশে আনবার জন্য কেন প্রয়োগ করতে হবে? বহিরাক্রমণ থেকে
দেশকে, জনসাধারণকে রক্ষা করা যার একমাত্র কর্তব্য, আভ্যন্তরীণ গোলযোগে সেই শক্তিকে অবাধে প্রয়োগ করবার অধিকার শাসক গোষ্ঠীকে কে দিল? সামরিক শক্তি কিছুদিন পূর্বে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করে খ্যাতি অর্জন করেছিল। তাকে এই নিকৃষ্ট নির্মম কর্মে লিপ্ত করা কি জনগণের চোখে তাকে হেয় প্রতিপন্ন করা নয়? কিন্তু কে এর প্রতিবাদ করবে? কে এর প্রতিবিধান করবে? শাসক গোষ্ঠী যখন মদমত্ত হয়ে বিচার বিবেচনা হারিয়ে ফেলে, তখন দেশের জনগণকে রক্ষা কে করতে পারে? আজ দেশে দেশে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করবার লোক তো একটিও দেখা যাচ্ছে না। মেরুদণ্ডহীন জাতির চরম দুর্গতির দিনে কি কোনো আদর্শবাদী লোকের আবির্ভাব হবে না? দেশের পরম শত্রুও বোধহয় বিশ্বাস করতে দ্বিধা করবে 10 থেকে 15 বছর বয়সের ছেলেমেয়েদের মিছিলকে আয়ত্তে আনতে হলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করাই একমাত্র উপায়। মৌন মিছিল শহরে শহরে দেখায়নি কি যে শাসক গোষ্ঠীর প্ররোচনা না থাকলে নিরস্ত্র অহিংস মিছিল হিংসাত্মক কাজে লিপ্ত হয় না? মিছিল না করে, আন্দোলন না করে দেশের নেতৃবর্গের চেতনা যদি জাগানো যেত, তবে কে বৃথা আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে পড়তে চাইতো? আজ জনপ্রিয় নেতারা জনগণকে ভুলে গেছে। আসনে আসীন হয়ে পদমর্যাদার গৌরবে আত্মহারা হয়ে পড়েছেন। মধ্যযুগের দাম্ভিক সমাজ কর্তাদের মতো স্বীয় ভ্রান্তির জালে জড়িয়ে পড়ে তারা আজ নিজের বিচারকেই শ্রেয় মনে করছেন। জনগণের দুঃখ দুর্দশা বেড়ে চলুক, ক্ষতি নেই। অত্যাচার অবিচারে উৎপীড়িত হয়ে জনগণের দীর্ঘশ্বাসে দেশের আকাশ বাতাস ভরে উঠুক, ক্ষতি নেই। বুভুক্ষ জনতার করুণ আর্তনাদে দেশ ঝঙ্কৃত হয়ে উঠুক, ক্ষতি নেই। শুধু মসনদ ঠিক থাকলেই হলো। ধন্য শাসক গোষ্ঠী, ধন্য প্রশাসন যন্ত্র, ধন্য গণতন্ত্র। রাম নারায়ণ রাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম নারায়ণ রাম।